নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনারা অনেকেই দুশ্চিন্তার মধ্যে রয়েছেন এবং অনেকেই চিন্তিত। তাছাড়া আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করতে চলেছি যে সপ্তম পে কমিশন যদি লাগু হয় তাহলে আপনাদের বেতন কতটা বৃদ্ধি হতে পারে এবং ক্লার্ক থেকে শুরু করে উচ্চ পদস্থ পদের মধ্যে আপনাদের বেতন কত বৃদ্ধি হতে চলেছে সেটাও কিন্তু আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করতে চলেছি, ঠিক আছে। তাছাড়া ষষ্ঠ বেতন কমিশনে লেভেল 1 থেকে লেভেল 11 পর্যন্ত আপনাদের গ্রেড পে হিসেবে আপনাদের যে বেতনটা আপনারা পেতেন ষষ্ঠ বেতন কমিশনে, সেটা যদি সপ্তম পে কমিশন যদি লাগু হয় তাহলে আপনাদের একটা সম্ভাব্য ফিটমেন্ট হিসেবে 1.93 ধরে আপনাদের কতটা পরিমাণে বেতন বৃদ্ধি হতে চলেছে সেটাই কিন্তু আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করতে চলেছি। সো ভিডিওটি অবশ্যই কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। চলুন শুরু করা যাক। তার আগে মূল বিষয়ে আসার আগে একটা আপডেট আপনাদের একটু শেয়ার করি। দেখুন, একদিকে বকেয়া ডিএ নিয়ে সুপ্রিম কোর্টের কড়া নির্দেশ এবং মোবাইলে ই সার্ভিস বুক আপডেটের জরুরি এসএমএস, আর ঠিক তার মাঝেই রাজ্য সরকারের এক অভূতপূর্ব পদক্ষেপ। সরকারি কর্মচারী বা শিক্ষকরা এবার থেকে সোশ্যাল মিডিয়া বা সংবাদ মাধ্যমে সরকারের কোন নীতির সমালোচনা করতে পারবেন না। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ আপডেট কিন্তু উঠে এসেছে। এর ফলে কি আপনাদের বক্তব্য, আসলে যারা আপনাদের মধ্যে যারা সরকারি চাকরিতে চাকরি করেন তাদের বক্তব্য কি এবার থেকে এই সরকার বন্ধ করে দেওয়া হচ্ছে, মানে আপনারা কি সোশ্যাল মিডিয়াতে রাখতে পাবেন না? কেননা এই নিয়ে কিন্তু এখন জোর কদমে আওয়াজ তোলা হচ্ছে এবং একটা নোটিশ জারি করা হয়েছে। সেখানে কি কি বলা হয়েছে সেটা জানাবোই। তার আগে গত 19 মে এবং 20 মে জারি হওয়া এই কড়া নির্দেশিকা কি শুধুই শৃঙ্খলার জন্য নাকি আগামী 30 মে নবান্নে ডিএ মামলাকারীদের সাথে মেগা বৈঠকের আগে কর্মচারীদের মুখ বন্ধ করার এক সুকৌশল চেষ্টা? এর ফলে কি আপনারা যে ডিএ নিয়ে এতদিন ধরে আন্দোলন করেছেন, মাঠে নেমেছেন এবং আপনারা অলরেডি জানেন যে আমাদের যৌথ মঞ্চ থেকে শুরু করে প্রত্যেকটা কর্মচারী, সমস্ত কর্মচারীরা কিন্তু এই আন্দোলনে যুক্ত ছিলেন এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এই আওয়াজটা তুলে ধরা হয়েছে এবং সবাইকে সচেতন করতেন এবং এর বিরুদ্ধে একটা প্রতিবাদ জানাতেন। কিন্তু এরপর কি এই আওয়াজ বন্ধ করে দেওয়া হচ্ছে? কেননা এই নিয়ে কিন্তু আওয়াজ তুঙ্গে যে কি উঠে আসছে সেটা জানাচ্ছি। তার আগে ভুল হলে আওয়াজ তুলবে, আর তাছাড়া যদি সরকারের কোনো ভুল হয় তাহলে আওয়াজ তুলবেটা কে, তাই না? শিক্ষিত সমাজ, যারা চাকরিজীবী, যারা কর্মচারী, মানে অর্থাৎ আপনারা। কিন্তু এখন সাধারণ মানুষ কিভাবে আপনাদের এই আওয়াজটা তুলবে, তাই না? আপনাদের লড়াই আপনাদেরকে লড়তে হবে। এর ফলে এখানে যে নিয়মটা লাগু হয়েছে যে না, সরকারি কর্মচারী থেকে শুরু করে শিক্ষক, শিক্ষিকা, শিক্ষাকর্মী, সমস্ত কিছু পেনশন, ফ্যামিলি পেনশন থেকে শুরু করে সমস্ত আওয়াজ কিন্তু সরকারের বিরুদ্ধে কথা বলা যাবে না। এখানে কিন্তু একটা আইন পাস হয়েছে। এটা নিয়ে আপনাদের কি মতামত অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। চলুন এটা কি কি বলা হয়েছে সেটাই কিন্তু আজকে প্রথমে আলোচনা করা যাক। দেখুন, আজ আমরা এই ভিডিওতে ডিএ আপডেটের পাশাপাশি এই বিতর্কিত নির্দেশিকার আসল অর্থ ডিকোড করব এবং স্কিপ না করে পুরো ভিডিওটা দেখুন, কারণ বিষয়টা আপনার অধিকারের এবং আপনার এই অধিকার আপনাকেই ছিনিয়ে নিতে হবে এবং এর বিরুদ্ধে অবশ্যই কিন্তু একটা আপনাদের আওয়াজ তুলতেই হবে। কেননা আপনারা বুঝবেন আজকের এই ভিডিওতে যে কতটা পরিমাণে আপনাদের ক্ষতি হতে চলেছে। চলুন শুরু করা যাক। তো বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাই প্রথমেই, ঠিক আছে। রাজ্য সরকারি কর্মচারী, শিক্ষক এবং পেনশনভোগীদের জন্য আজকের এই ভিডিওটি সম্ভবত এই মাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে। কেননা বর্তমানে সোশ্যাল মিডিয়ায় এবং প্রশাসনিক মহলে যা চলছে তার পুঙ্খানুপুঙ্খ এবং নির্ভুল বিশ্লেষণ সবার আগে পেতে চ্যানেলটিকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে পরবর্তীতে ডিএ কিংবা পেনশন সংক্রান্ত এবং এই গুরুত্বপূর্ণ আপডেট সংক্রান্ত কোনো খবর মিস যাতে না হয়। চলুন শুরু করা যাক। তো বন্ধুরা, প্রথমে আসি সেই নির্দেশিকায় যা নিয়ে এই মুহূর্তে রাজ্য জুড়ে তোলপাড়। যে গত 19 মে 2026 চিফ সেক্রেটারির অফিস থেকে সার্কুলার নম্বর 139 CS জারি হয় এবং ঠিক পরের দিন মানে 20 মে PAR ডিপার্টমেন্ট থেকে তা সমস্ত দপ্তরে পাঠিয়ে দেওয়া হয়। এখানে কি বলা হয়েছে দেখুন, 5টা পয়েন্টের এখানে কিন্তু বলা হয়েছে। এই নির্দেশিকায় 5টি পয়েন্টে স্পষ্ট করে দেওয়া হয়েছে যে সরকারের পূর্ব অনুমতি ছাড়া কোনো সরকারি কর্মচারী সংবাদ মাধ্যমে কথা বলতে পারবেন না। বুঝতে পারছেন তো? মানে আপনারা যে আপনাদের হকের ডিএ সেটা কিন্তু আপনারা এবারে আপনাদের মানে মুখ বন্ধ করে দেওয়া হচ্ছে এবং এর ফলে আপনারা যখন যদি সরকার কোনো কারণবশত যদি কোনো খোট বা কিছু যদি প্রবলেমের সৃষ্টি হয় সেটা কিন্তু আওয়াজ তুলতে আপনারা পারবেন না। বিশেষ করে যারা সরকারি কর্মচারী, সাধারণ কিন্তু কন্টেন্ট ক্রিয়েটররা অবশ্যই বলতে পারবেন, কিন্তু সরকারি কর্মচারীরা সোশ্যাল মিডিয়াতে কিন্তু নিজের আওয়াজ তুলতে পারবেন না। এটাই কিন্তু এখানে বলা হয়েছে। তাছাড়া কোনো রেডিও বা পত্রিকায় লেখালেখি করতে পারবেন, পণ্ডিত করতে পারবেন না। কিন্তু সব থেকে মারাত্মক হলো 4 নম্বর পয়েন্টটি। দেখুন, এখানে পরিষ্কার বলা হয়েছে যে কেন্দ্র বা রাজ্য সরকারের কোনো নীতি বা সিদ্ধান্তের বিরুদ্ধে প্রকাশ্যে কোনো সমালোচনা করা যাবে না। মানে বুঝতে পারছেন তো? এখানেই কিন্তু একটা খোট কিন্তু দাঁড়িয়ে যাচ্ছে। আপনাদের কি মতামত অবশ্যই কিন্তু এটা নিয়ে প্রতিবাদ জানাবেন। অবশ্যই কমেন্ট সেকশন খোলা আছে, আপনাদের নিজেদের মতামত অবশ্যই জানাবেন। তাছাড়া এখন তাহলে প্রশ্ন উঠছে যে এই নির্দেশিকা কি সত্যিই একটা সুস্থ প্রশাসনিক পদক্ষেপ নাকি এর আড়ালে লুকিয়ে আছে অন্য কিছু? যদি কোনো সরকারি পদক্ষেপে কর্মচারীদের ক্ষতি হয়, যদি ন্যায্য পাওনা থেকে কেউ বঞ্চিত হন, তাহলে তারা আওয়াজ তুলবেন কোথায়? এটাই কিন্তু সবচেয়ে মানে সরকারি কর্মচারীদের এই মুহূর্তে বড় প্রশ্ন। কেউ যদি আওয়াজই তুলতে না পারেন তাহলে তো প্রশাসনিক
ভুলগুলো চিরকাল আড়ালের মধ্যেই কিন্তু থেকে যাবে। এটা কি বাক স্বাধীনতায় হস্তক্ষেপ নয়? আপনাদের কি মতামত এখনই কিন্তু কমেন্ট বক্সে জানান। চলুন এর পরের অংশে চলে আসি। সেটা হচ্ছে অনেকেই মনে করছেন যে এই নির্দেশিকা জারির টাইমিংটা ভীষণ তাৎপর্যপূর্ণ, কারণ আগামী 30শে মে 2026 তারিখে নবান্নে একটি মেগা বৈঠক হতে চলেছে। রাজ্য সরকারের প্রতিনিধিদের সাথে এই বৈঠকে বসবেন ডিএ মামলাকারী সব সংগঠনের প্রতিনিধিরা। আর ঠিক তার আগেই এই গ্যাগ অর্ডার বা মুখ বন্ধ করার নির্দেশিকা প্রমাণ করছে যে সরকার ডিএ ইস্যুতে আর কোনো পাবলিক সেন্টিমেন্ট বা সমালোচনা চাইছে না। আপনাদের কি মতামত অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। এটা কি সত্যি মুখ বন্ধ করার একটা কৌশল, মানে একটা প্যাচ? সেটা কিন্তু আপনাদের কমেন্ট সেকশনে অবশ্যই খোলা রয়েছে, আপনারা নিজেদের মতামত অবশ্যই জানাবেন। চলুন তার পরের অংশে চলে যায় যে একদিকে যখন প্রতিবাদের রাস্তা বন্ধ করা হচ্ছে, অন্যদিকে কিন্তু বকেয়া ডিএ মেটানোর প্রক্রিয়াও কিন্তু অত্যন্ত দ্রুত গতিতে চলছে। আপনারা জানেন যে সুপ্রিম কোর্টের নির্দেশে 2008 থেকে 2019 সালের বকেয়া ডিএ মেটানোর জন্য ই সার্ভিস বুক ডিজিটাল করার কাজ শুরু হয়েছে। আর তাছাড়া আমরা বলছি না যে আপনাদের এই ডিএ মেটানো হবে না, কিন্তু সরকারের যদি কোনো কারণবশত একটা ভুল হয়ে থাকে তাহলে সেই ভুলটাও কিন্তু আপনাদের মধ্যে যারা শিক্ষিত সমাজ, যারা চাকরিজীবী, তারা কিন্তু এই আওয়াজটা আপনারা তুলতে পারবেন না। অর্থাৎ সোশ্যাল মিডিয়া হোক কিংবা ইউটিউব হোক, অনেক বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে কিন্তু আপনারা এই আওয়াজটা তুলতে পারবেন না, যা আমরা এই তথ্যটা শুনে বোঝা যাচ্ছে। আপনাদের কি মতামত অবশ্যই জানাবেন। এই নয় যে আপনাদের ডিএ মেটাবে না, ঠিক আছে, এটা কিন্তু আমি দাবি করছি না, সেটা কিন্তু যে আপডেটটা উঠে আসছে সেখান থেকে কিন্তু একটু ইঙ্গিত পাওয়া যাচ্ছে। এবার আপনাদের কি মতামত অবশ্যই জানাবেন। এরপর চলে আসি ই সার্ভিস বুক এর এসএমএস এবং এর ছবিগুলো দেখুন। ইতিমধ্যেই আপনাদের মোবাইলে WBIFMS থেকে এসএমএস আসা শুরু হয়েছে। যারা কর্মরত বা 2016 সালের পরে অবসর নিয়েছেন তাদের অবিলম্বে ইএসি পোর্টালে লগ ইন করে নিজেদের ই সার্ভিস বুক এর সমস্ত ডেটা ভেরিফাই করে হেড অফ অফিস এর কাছে ফরওয়ার্ড করতে হবে। আর যারা 2016 সালের আগে অবসর নিয়েছেন তাদের কোনো HRMS আইডি নেই, আপনাদের অবিলম্বে নিজের পেনশন স্যাংশনিং অথরিটি অর্থাৎ বা PSA এর সাথে যোগাযোগ করতে হবে। এখানে আমি একটা সিরিয়াস ওয়ার্নিং দিতে চাই। দেখুন, এই ই সার্ভিস বুক আপডেট করার সময় কোনো ভুল করবেন না। ডেটা একবার সাবমিট হয়ে গেলে তা সংশোধন করা কিন্তু অত্যন্ত ঝামেলার, তাই না? তাছাড়া তাই ফাইনাল সাবমিটের আগে প্রতিটি স্পেলিং, বেতনের হিসেব, জয়েনিং ডেট অন্তত 3 বার মিলিয়ে নেবেন। আপনাদের সামান্য ভুলে কিন্তু আপনাদেরই ডিএ আটকে যেতে পারে। সো বন্ধুরা, এতক্ষণ তো আপনারা দেখলেন যে সরকার কিভাবে একদিকে কর্মচারীদের আওয়াজ বন্ধ করতে চাইছে আর অন্যদিকে বকেয়া ডিএ হিসেব মেলাতে ই সার্ভিস বুক আপডেট করাচ্ছে। কিন্তু এর পেছনে কি অন্য কোনো মাস্টার স্ট্রোক লুকিয়ে আছে? রাজ্য সরকারি কর্মীদের ক্ষোভ মেটাতে কি খুব শীঘ্রই আসতে চলেছে সপ্তম পে কমিশন? কেননা ইতিমধ্যেই কিন্তু সপ্তম পে কমিশন নিয়ে ইতিমধ্যে আমাদের মন্ত্রী অগ্নিমিত্রা পাল তিনি অলরেডি জানিয়ে দিয়েছেন যে খুব শীঘ্রই কিন্তু সপ্তম পে কমিশন কিন্তু লাগু হবে এবং তার নোটিশও পাবলিশড হবে এবং অনেক কিছু কিন্তু এখন করার রয়েছে। ঠিক আছে, এখন এই নয় যে এখনই চালু হয়ে যাবে সপ্তম পে কমিশন, এটার জন্য অনেক স্টেপ রয়েছে। সেই স্টেপগুলো করার পর কিন্তু আপনাদের এই সপ্তম পে কমিশনে টাকা ঢুকবে, তাড়াতাড়ির মধ্যে লাগু হবে। বিজেপি সরকারের অবশ্যই প্রতিশ্রুতির মধ্যে অন্যতম একটা বিখ্যাত প্রতিশ্রুতি, তাই না? তাহলে আপনাদের বেতন এক ধাক্কায় ঠিক কতটা বাড়বে জানেন? সেটা আজ আমি আপনাদের সামনে এমন একটা এক্সক্লুসিভ ডেটা এবং পে ম্যাট্রিক্স চার্ট তুলে ধরবো যা দেখলে আপনাদের চোখ কপালে উঠবে। আমরা সাধারণত 1.96 ফিটমেন্ট ফ্যাক্টর ধরে, ঠিক আছে, 1 থেকে 11 নম্বর পে লেভেলের পুঙ্খানুপুঙ্খ হিসাব করে দেখেছি। ঠিক আছে, সেটাই কিন্তু আপনাদের সাথে একটু শেয়ার করছি। দেখুন, আপনারা স্ক্রিনে খুব ভালো করে লক্ষ্য করুন, আমি একদম পয়েন্ট টু পয়েন্ট ধরে বোঝাচ্ছি। দেখুন, প্রথমে আসি লেভেল 1 এবং লেভেল 2 এর কথায়। যারা গ্রুপ ডি বা পিয়ন পদে কাজ করেন, রোপা 2019 অনুযায়ী তাদের বর্তমান শুরুর বেসিক পে হলো 17,000 টাকা এবং 17,600 টাকা, তাই না? কিন্তু যদি এই 1.96 ফিটমেন্ট ফ্যাক্টর লাগু হয় তাহলে লেভেল 1 এর বেসিক পে 1 লাফে বেড়ে হবে 33,300 টাকা এবং লেভেল 2 এর ক্ষেত্রে তা দাঁড়াবে 34,500 টাকায়, প্রায় ডবলের কাছাকাছি, তাই না? এরপর দেখুন লেভেল 3 টাইপিস্ট বা বিভিন্ন ক্লার্ক পদে যারা আছেন, মানে আপনাদের মধ্যে অনেকেই রয়েছেন, তাই না? তাহলে বর্তমানে যাদের বেসিক পে, মানে আপনাদের মধ্যে যাদের বেসিক পে 18,800 টাকা, সপ্তম পে কমিশন এলে তাদের বেসিক পে অর্থাৎ আপনাদের বেসিক পে গিয়ে দাঁড়াবে 36,800 টাকায়। বুঝতেই পারছেন টাকার অঙ্কে এই লাভটা কতটা বড়। চলুন এবার চলে আসি পুলিশ কনস্টেবল এবং বিভিন্ন দপ্তরের অ্যাসিস্ট্যান্টদের কথায়। আপনারা পড়েন লেভেল 4 এবং 5 এর মধ্যে। আপনাদের বর্তমান বেসিক পে হলো যথাক্রমে 19,700 টাকা এবং 21,000 টাকা। তাহলে 1.96 ফ্যাক্টর অনুযায়ী ক্যালকুলেট করলে লেভেল 4 এর বেসিক হবে 38,600 টাকা আর লেভেল 5 এর বেসিক ব্রেক করবে 40,000 এর গন্ডি, অর্থাৎ 41,200 টাকা। একটু ভেবে দেখুন, শুধু বেসিক পে যদি এই লেভেলে যায় তার সাথে ডিএ এবং এইচআরএ যোগ করলে গ্রেস স্যালারি কোথায় গিয়ে দাঁড়াবে, তাই না? চলুন এরপর আসি রাজ্যের একটা বিশাল অংশের কর্মীদের কথায়, যেটা হচ্ছে লেভেল 6 এবং লেভেল 7 অর্থাৎ লয়ার ডিভিশন ক্লার্ক, গ্রুপ সি এবং উচ্চতর ক্লার্করা। লেভেল 6 এ বর্তমানে আপনাদের শুরু
22,700 টাকায়, তাই না? কিন্তু আর নতুন পে ম্যাট্রিক্স এটা হবে 44,500 টাকা। আর লেভেল 7 এ যারা আছেন তাদের 24,700 টাকা থেকে বেড়ে প্রায় 48,400 টাকায় কিন্তু দাঁড়াবে। আর যারা লেভেল 8 এ আছেন অর্থাৎ ইন্সপেক্টর বা অ্যাকাউন্টেন্ট পদে কাজ করেন, আপনাদের বর্তমান বেসিক পে 27,000 টাকা। সপ্তম পে কমিশন যদি লাগু হলে আপনাদের বেসিক সোজা হাফ সেঞ্চুরি পার করবে, অর্থাৎ আপনাদের নতুন বেসিক হবে 52,900 টাকায়। এটা কোনো মন গড়া কথা নয়, 1.96 ফিটমেন্ট ফ্যাক্টরের পিওর ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন, ঠিক আছে? আর তাছাড়া এটা কিন্তু একটা সম্ভাব্য ক্যালকুলেশন, সেটা আগেও বলেছি এখনো বলছি, ঠিক আছে? এই টাইপেরই কিন্তু আপনাদের বেতন বাড়তে চলেছে। আপনাদের কি মতামত অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। চলুন এবার আসি আমাদের রাজ্যের শিক্ষক সমাজের কথায়। আপনাদের নজর সব থেকে কিন্তু বেশি থাকে এই পে ম্যাট্রিক্স এর দিকে, কেননা লেভেল 9 প্রাইমারি শিক্ষকরা বর্তমানে শুরু করেন 28,900 টাকা বেসিকে, কিন্তু 1.96 ফ্যাক্টর লাগু হলে আপনাদের বেসিক হবে 56,600 টাকা। আর লেভেল 10 সহকারী শিক্ষক অনার্স বা পিজি ছাড়া আপনাদের বর্তমান বেসিক পে ছিল 32,100 টাকায়, কিন্তু নতুন নিয়মে এটা 1 লাফে বেড়ে হবে প্রায় 62,900 টাকা। আর লেভেল 11 যারা হেড ক্লার্ক বা উচ্চ পদস্থ সহকারী, আপনাদের বর্তমান 33,400 টাকা থেকে বেসিক পে গিয়ে দাঁড়াবে 65,500 টাকায়। মানে বুঝতেই পারছেন কতটা পরিমাণে আপনাদের এই টাকা বাড়তে চলেছে। স্ক্রিনে আপনারা পরিষ্কার দেখতে পাচ্ছেন যে কিভাবে প্রতিটা ধাপে বেতনের কাঠামো সম্পূর্ণ বদলে যাচ্ছে, তাই না? সো বন্ধুরা, চার্টের এই হিসেব দেখে নিশ্চয়ই খুব ভালো লাগছে, কিন্তু এবার বাস্তবতায় ফেরা যাক। 1.96 ফিটমেন্ট ফ্যাক্টর ধরে এই যে বিপুল পরিমাণ টাকা, এটা কি রাজ্য সরকার আদৌ সহজে দেবে? একদিকে সরকার আপনাদের সমালোচনা করার অধিকার কেড়ে নিচ্ছে, সোশ্যাল মিডিয়ায় কড়া নজরদারি বসাচ্ছে, অন্যদিকে বকেয়া ডিএ নিয়ে টাল বাহানা তো চলছেই। তাছাড়া সরকার কি এই সম্ভাব্য সপ্তম পে কমিশনের লোভ দেখিয়ে আপনাদের মুখ বন্ধ রাখতে চাইছে, নাকি সত্যিই কর্মচারীদের আর্থিক উন্নতির কথা ভাবছে? আপনাদের অভিজ্ঞতা কি বলে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে আপনাদের মনের ক্ষোভ, আপনাদের মতামত উগড়ে দিন, ঠিক আছে? আমি প্রতিটা কমেন্ট পড়বো এবং এই ভিডিওটি প্রতিটি সরকারি কর্মচারী থেকে শুরু করে শিক্ষক এবং শিক্ষাকর্মী থেকে শুরু করে আপনার পরিচিত সব গ্রুপে শেয়ার করে দিন, যাতে সবাই এই পে ম্যাট্রিক্স এবং সরকারের নতুন নির্দেশিকার আসল খেলাটা বুঝতে পারে। সত্যের পক্ষে এইভাবেই কিন্তু আওয়াজ তুলতে চ্যানেলটিকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রাখবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কোনো আপডেট নিয়ে। থ্যাংক ইউ, পাশে থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।